হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু হিমন্ত সেনপাই। আজ আমরা দেখব ওয়ান পিসের এপিসোড 81 থেকে এপিসোড 85। লেটস বিগিন। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লুফি আর সানজির সামনে অনেকগুলো বিশাল আকারের খরগোশ এসে দাঁড়িয়েছে আর তারা সবাই খুব রেগে আছে। লুফি বলে ওরা আমাদের উপর অ্যাটাক করতে চলেছে। সানজি বলে তুই ওদের সাথে ফাইট করবি না। লুফি জিজ্ঞাসা করে কেন ফাইট করব না। সানজি বোঝায় তুই যদি ফাইট করিস তাহলে তার ধাক্কা নামির গায়ে লাগবে আর নামি মারা যেতে পারে। লুফি বলে ঠিক আছে, আমি ফাইট করব না, আমি শুধু ডজ করব। এরপর আমরা দেখি সানজি ঠিকমতো কিক করতে পারছে না, কারণ সেখানে প্রচুর বরফ জমে আছে, তাই তার কিকের প্রেসার তৈরি হচ্ছে না। এরপর তারা দৌড়াতে শুরু করে আর ওই খরগোশগুলো তাদের পিছু নেয়। পরের সিনে আমরা দেখি সানজি আর লুফি অনেক দূর পর্যন্ত দৌড়ায়, কিন্তু ওই খরগোশগুলো তাদের পিছু ছাড়ে না। সানজি বলে এই খরগোশগুলো বরফের অ্যাডভান্টেজ নিচ্ছে। এরপরই খরগোশগুলো তাদের চারদিক থেকে ঘিরে ফেলে আর অ্যাটাক করে। লুফি ফাইট করতে যাচ্ছিল, কিন্তু সানজি তাকে বাঁচিয়ে নেয় আর বলে আমি তোকে বলেছিলাম না যে তুই ওদের সাথে ফাইট করবি না। তখন লুফি বলে দেখ সানজি, সামনে একটা পাহাড়ের ঢাল আছে, আমরা যদি ওপরে চড়ে যাই তাহলে ওরা আর ওপরে আসতে পারবে না। এরপর লুফি আর সানজি দুজনেই লাফিয়ে ওই পাহাড়ের ওপর উঠে যায়। পাহাড়ের ওপর থেকে তারা নিচে তাকিয়ে দেখে যে সমস্ত খরগোশ নিচে আটকে গেছে আর ওপরে আসতে পারছে না। লুফি বলে তোর আর কোনোদিনও ওপরে আসতে পারবি না। কিন্তু পরের সিনেই আমরা দেখি সব খরগোশ একসাথে লাফ দেয় আর এক ধাক্কায় পাহাড়ের উপরে চলে আসে। এটা দেখে সানজি অবাক হয়ে বলে এগুলো খরগোশ নাকি ক্যাঙ্গারু। এই সিনটা এখানেই কাট হয়। পরের সিনে আমরা ভিভি, উসপ আর ডাল্টনকে দেখি তারা কথা বলছিল, আর তখনই একজন মহিলা সেখানে এসে খবর দেয় আপনারা যাকে খুঁজছেন সেই ডক্টর কুড়েহা তো নিচে টাউনে এসেছেন। ডাল্টন অবাক হয়ে বলে কি, আমরা তো ডক্টর কুড়েহাকেই খুঁজছি। মহিলাটি বলে আমি শুনেছি উনি কোকোয়াসি টাউনে এসেছেন। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা বলে কিন্তু আমাদের পেশেন্ট তো পাহাড় বেয়ে ডক্টর কোড়েহার ক্যাসেলের দিকে যাচ্ছে চিকিৎসার জন্য, আর উনি নিজে নিচে চলে এসেছেন। পরের সিনে আমরা টাউনের একটা দৃশ্য দেখি। সেখানে একটা বাচ্চা খুব জোরে কাঁদছিল আর তার বাবা মা তাকে শান্ত করতে পারছিল না। তখনই আমরা দেখি ডক্টর কুড়েহা সেখানে আসেন আর তার সাথে একটা অদ্ভুত দেখতে প্রাণীও ছিল। সবাই বলাবলি করতে থাকে এই তো সেই ডাইনি, সেই ডাক্তার। ডক্টর কুড়েহার দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। যে বাচ্চাটা এতক্ষণ ধরে কাঁদছিল সে তাকে দেখে আরো জোরে কাঁদতে শুরু করে। ডক্টর কুড়েহা জিজ্ঞাসা করে এখানে পেশেন্ট কোথায়? সবাই বলে আমাদের এখানে কোনো পেশেন্ট নেই, সবাই খুব সুস্থ। রেস্টুরেন্টে মালিক বলে আমার ছেলেও একদম ঠিক আছে, ওর কিছুই হয়নি। ডক্টর কুড়েহা বলে ঠিক আছে তাহলে চলো আমরা যাই। এই বলে সে তার অদ্ভুত দেখতে প্রাণীটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই রেস্টুরেন্টের মালিক ছুটে এসে বলে প্লিজ দাঁড়ান, আমার ছেলেকে বাঁচান, প্লিজ ও চিকিৎসা করুন। এই সিনটা এখানেই কাট হয়। পরের সিনে আমরা ভিভি, উসপ আর ডাল্টনকে দেখি তারা একটা স্লেজ গাড়ি নিয়ে ডাল্টনের সাথে ডক্টর কুড়েহাকে খোঁজার জন্য কোকোয়াসি টাউনের দিকে যাচ্ছে। উসপ বলে সানজি আর লুফি তো এতক্ষণে পাহাড়ে পৌঁছে যাবে, আমরা আর ওদের ফিরিয়ে আনতে পারবো না। আমাদের কাছে একটাই উপায়, আমরা গিয়ে ডক্টর কুড়েহাকে বলবো আপনি তাড়াতাড়ি আপনার ক্যাসেলে ফিরে যান, সেখানে একজন পেশেন্ট অপেক্ষা করছে। পরের সিনে আমরা দেখি রেস্টুরেন্টের মালিক ডক্টর কুড়েহাকে জিজ্ঞাসা করছে আমার ছেলে ঠিক হয়ে যাবে তো। ডক্টর কুড়েহা বাচ্চাটিকে জিজ্ঞাসা করে তোমার কোথায় ব্যথা করছে? বাচ্চাটি বলে আমার হাতে ব্যথা করছে। কিন্তু ডক্টর কুড়েহা তার পায়ে চাপ দেয় আর বাচ্চাটা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সবাই ভয় পেয়ে যায়। রেস্টুরেন্টের মালিক বলে আপনি আমার ছেলের সাথে কি করছেন? ডক্টর কুড়েহা বলে তোমার ছেলের শুধু হাতে নয়, পায়েও খুব ব্যথা আছে। সে পায়ে একটা জায়গায় দেখিয়ে বলে এখানে ইনফেকশন হয়ে গেছে, ওর অবস্থা খুব সিরিয়াস, তোমরা যদি আর একটু দেরি করতে তাহলে ওর হাড় নষ্ট হয়ে যেত আর ও সহজেই মারা যেত। রেস্টুরেন্টের মালিক বলে এখন আমরা কি করব? ডক্টর কুড়েহা বলে আমি করব, তুমি কি করবে? আমি একটা অপারেশন করব। এই বলে সে অপারেশনের প্রস্তুতি শুরু করে এবং বাচ্চাটির অপারেশন করতে থাকে। এই ভয়ানক অপারেশন দেখে সবাই ভয় পেয়ে যায়। অপারেশন সফলভাবে শেষ হওয়ার পর ডক্টর কুড়েহা বলে আমার অপারেশন সাকসেসফুল, এখন তোমাদের আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। সে রেস্টুরেন্টের মালিককে কিছু ব্যান্ডেজ আর ওষুধ দিয়ে বলে এগুলো ঠিকমতো ব্যবহার করবে। মালিক বলে হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ডক্টর কুড়েহা বলে এখন আমার পেমেন্টের সময়, পেমেন্ট হিসাবে আমি তোমার দোকানের সব খাবার, সব জল আর এই রেস্টুরেন্টের অর্ধেক মালিকানা নেব। এই কথা শুনে রেস্টুরেন্টের মালিক চমকে গিয়ে বলে এই রেস্টুরেন্টের অর্ধেক? এ তো আপনি অনেক বেশি চাইছেন, আপনি তো শুধু একটা ছোট্ট অপারেশনই করেছেন। ডক্টর কুড়েহা উত্তর দেয় আমার অপারেশন ছাড়া তোমার ছেলে আজ মরে যেত। এরপর রেস্টুরেন্টে থাকা সবাই ডক্টর কুড়েহার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। তারা বলে আপনি অনেক বেশি চাইছেন, আপনার লজ্জা করে না? ওরা খুব গরিব, আপনি একজন গরিবের অসহায়তার সুযোগ নিচ্ছেন, আপনি একটা ডাইনি।
এই সব শুনে ডক্টর কুরেহার সাথে থাকা সেই অদ্ভুত প্রাণীটি রেগে যায়। ডক্টর কুরেহা তাকে শান্ত করে আর বলে, চপার, শান্ত হয়ে যা, ওদের সাথে ঝামেলা করার দরকার নেই। আর ঠিক তখনই বাচ্চাটির ঘুম ভেঙে যায়। সে বলে, থ্যাংক ইউ ডাইনি, তোমার জন্য আমার হাত আর পায়ের ব্যথা একদম চলে গেছে। এই কথা শুনে ডক্টর কুরেহা খুব খুশি হয় আর বলে, ঠিক আছে, আমি তোমার হোটেলের 50% অ্যাসেট নেব না, আমি 49% নেব। হোটেলের মালিক বলে, ঠিক আছে, আমি আপনাকে পেমেন্ট করে দেব। পরের সিনে আমরা জোরোকে দেখি। সে কনকনে ঠান্ডা জলে ডুব দিচ্ছে আর বলছে, এক্সারসাইজটা তো বেশ মজার। তাকে দেখে কারুর খুব ঠান্ডা লাগছিল। জোরো কারুকে ডাকে, কারু আয়, আমরা একসাথে এক্সারসাইজ করি। কারু চোখ বন্ধ করে না 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 করতে থাকে। যখন সে চোখ খোলে দেখে জোরো সেখানে নেই। সে ভয় পেয়ে যায় আর ভাবে জোরো হয়তো জলের নিচে ডুবে গেছে। এই ভেবে কারু ভয় পেতে পেতেও জলে ঝাঁপ দেয়। পরের সিনেই আমরা দেখি জোরো জলের নিচ থেকে বেরিয়ে এসে বলে, জলের নিচে ডুব দিয়েও খুব মজা পেলাম। পরের সিনে আমরা লুফি আর সানজিকে দেখি। তারা অনেক দূর দৌড়ে এসেছে। লুফি জিজ্ঞাসা করে, ওই খরগোশগুলো কি আমাদের পেছনেই আছে? সানজি বলে, না, ওরা সব আমাদের সামনে। লুফি সামনে তাকিয়ে দেখে যে সব খরগোশ তাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। লুফি বলে, ওরা এখানে কিভাবে এলো? এরপর আমরা দেখি খরগোশগুলো সবাই মিলে লাফালাফি শুরু করে দেয়। লুফি বলে, ওরা এরকম কেন করছে? ওরা কি ক্ষুধার্ত? সানজি বলে, না, আমার মনে হচ্ছে ওরা ওটা করতে চলেছে। পরের সিনে আমরা ডল্টনকে স্লেজ গাড়ি চালাতে দেখি আর পেছনে উসাপ আর ভিভি বসে আছে। উসাপ ডল্টনকে জিজ্ঞাসা করে, আপনি আসলে কে? আপনার কথা বলার ধরন শুনে মনে হচ্ছে আপনি কোনো ধরনের সোলজার। ডল্টন বলে, তুমি ঠিকই ধরেছ, আমি এই দেশের সিকিউরিটি টিমের ক্যাপ্টেন ছিলাম আমাদের আগের রাজার অধীনে। কিন্তু আমাদের আগের রাজা মারা যাওয়ার পর সবকিছু ওলটপালট হয়ে যায়। তার ছেলে ওয়াপল নতুন রাজা হয় আর সে একজন ভয়ানক অত্যাচারী রাজা। সে এমন নিয়ম বানাতো যাতে দেশের মানুষকে কষ্ট দেওয়া যায়। একদিন সে হুট করে নিয়ম বানালো যে দেশের সব ডাক্তারকে সে তাড়িয়ে দেবে, শুধু 20 জন ডাক্তারকে নিজের কাছে রাখবে, যাতে চিকিৎসার জন্য সবাইকে তার কাছে আসতে হয় আর সে তাদের থেকে অনেক টাকা নিতে পারে। এই সব শুনে ভিভি বলে, এ কেমন রাজা যে নিজের দেশের মানুষকেই কষ্ট দিতে চায়? আমি এ ধরনের মানুষকে কখনো ক্ষমা করব না। ডাল্টন মনে মনে ভাবে, আমি বুঝতে পারছি তুমি কে, তুমি তো প্রিন্সেস ভিভি। পরের সিনে আমরা উসবকে দেখি। সে বরফের নিচে চাপা পড়ে গেছে আর বলছে, আমি বরফের নিচে চলে গেছি, আমি শেষ। ডক্টর কুরেহা তাকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে, আরে তুমি এখানে কি করছো? এরপর ডক্টর কুরেহা, যে কিনা 140 বছরের একজন মহিলা, সে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি ওয়াপল আর তার লোকেরা স্নো আইল্যান্ডে পৌঁছে গেছে এবং সেখানকার সব সিকিউরিটি গার্ডকে মেরে ফেলেছে। ওয়াপল জিজ্ঞাসা করে, আমার ক্যাসেল ঠিকঠাক আছে তো? তার লোকেরা বলে, হ্যাঁ, ক্যাসেল যেমন ছিল তেমনই আছে। ওয়াপল বলে, চলো আমরা আমাদের ক্যাসেলে যাব আর আমি আবার আমার দেশে রাজত্ব করব। তখনই একজন লোক এসে খবর দেয়, ওয়াপল সামা, আমরা এখানে একটা পাইরেট শিপ পেয়েছি, ওটা স্ট্র হেড পাইরেটসদের শিপ। ওয়াপল এটা শুনে খুব রেগে যায়, কারণ স্ট্র হেডসদের হাতে সে খুব অপমানিত হয়েছিল। সে বলে, ওর শিপে যত জন আছে সবাইকে মেরে ফেলো। লোকেরা বলে, ওর শিপে কেউ নেই, কিন্তু আমরা ওদের পায়ের ছাপ ট্র্যাক করে জানতে পেরেছি যে ওরা সবাই হর্ন টাউনের দিকে গেছে। ওয়াপল বলে, তাহলে আমরা হর্ন টাউনে যাব আর সবার সামনে ওদের মেরে একটা এক্সাম্পল সেট করব। পরের সিনে আমরা দেখি ওয়াপলের লোকেরা যে সিকিউরিটি গার্ডদের মেরেছিল তাদের মধ্যে একজন বেঁচে যায় আর সে দৌড়ে ডাল্টনের কাছে খবর পৌঁছে দিতে যায়। পরের সিনে আমরা দেখি ডাল্টন আর ভিভি সেই গ্রামে পৌঁছে দেখে যে ডক্টর কুরেহা সেখান থেকে চলে গেছে আর তখনই সেই আহত গার্ড সেখানে এসে খবর দেয়, কিং ওয়াপল ফিরে এসেছে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। ডাল্টন রেগে গিয়ে বলে, আমি ওই রাজাকে ছাড়ব না, আমি ওয়াপলকে আজ মেরেই ফেলবো। এই বলে সে একটা স্লেজ নিয়ে সেখানে চলে যায় আর যেতে যেতে তার শরীর ট্রান্সফর্ম হতে শুরু করে আর সে একটা অদ্ভুত প্রাণীতে পরিণত হয়ে যায়। পরের সিনে আমরা সানজি আর লুফিকে দেখি। তাদের সামনে খরগোশগুলো লাফালাফি করছিল। সানজি বলে, এরকম হতে পারে না, আমাদের পালাতে হবে। লুফি বলে, কেন পালাতে হবে আর কোথায় পালাবো? সানজি বলে, যতদূর সম্ভব দৌড়াতে হবে, না হলে আমরা মারা যাব। লুফি বলে, কেন মারা যাব? সানজি উত্তর দেয়, এই খরগোশগুলো সবাই মিলে একটা অ্যাভালাঞ্চ তৈরি বলার চেষ্টা করছে, যদি অ্যাভালাঞ্চ আসে তাহলে আমরা সবাই একসাথে মারা যাব। আর এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডের শুরুতে আমরা দেখি খরগোশগুলো লাফালাফি করে সেখানে একটি অ্যাভালেন্স শুরু করে দেয়। যারা অ্যাভালেন্সের মানে জানো না তাদের বলে দিই, এর মানে হলো বরফের সুনামি। যেমন সমুদ্রে সুনামি হয়, তেমনি পাহাড় থেকে বরফের বিশাল ঢেউ নেমে আসাকে অ্যাভালেন্স বলে। এই দৃশ্য দেখে সানজি চিৎকার করে বলে, লুফি এখান থেকে পালা, যত দূরে পারিস পালা। লুফি বলে, আমরা কেন পালাবো? সানজি বলে, এখানে অ্যাভালেন্স আসছে, যদি এটা আমাদের ধাক্কা নাড়ে তাহলে আমরা সবাই মারা যাব। এরপর লুফি আর সানজি দুজনেই দৌড়াতে শুরু করে। সানজি বলে, লুফি আমাদের একটাই প্রায়োরিটি, আর সেটা হলো নামিকে প্রটেক্ট করা। লুফি বলে, সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু কিভাবে করব? সানজি বলে, আমি জানি না, যা কিছুই হয়ে যাক না কেন তোকে নামিকে প্রটেক্ট করতেই হবে। তখন সানজি দেখতে পায় সামনে একটা ছোট পাহাড়ের চূড়া আছে। সে বলে, চলো আমরা ওই চূড়ার ওপর চলে যাই, তাহলে অ্যাভালেন্স আমাদের কিচ্ছু করতে পারবে না। এরপর লুফি আর সানজি দুজনেই লাফিয়ে সেই চূড়ার উপর চলে যায়। অ্যাভালেন্স সেই চূড়ার নিচ দিয়ে বয়ে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই বরফের একটা বিশাল ঢেউ
ঢেউর ইসে তাদের ধাক্কা মারে আর তারা দুজনেই আকাশে উড়ে যায়। এই সিনটা এখানেই কাট হয়। পরের সিনে আমরা স্নো আইল্যান্ডের প্রত্যেকটা শহরের দৃশ্য দেখি। সেখানকার বাসিন্দারা নিজেদের অস্ত্রশস্ত্র জড়ো করতে থাকে। তারা বলে, ওয়াপল ফিরে এসেছে, আমাদের ওয়াপলকে আমাদের দেশ থেকে তাড়াতে হবে। সবাই মিলে ড্যালটনকে সাহায্য করার জন্য হর্ন টাউনের দিকে রওনা দেয়। ভিভি আর উসব তাদের স্লেজ গাড়ি নিয়ে লুফি আর সানজিকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু তারা রাস্তা চেনে না আর তাদের কোনো ধারণা নেই যে তারা কোথায় যাচ্ছে। পরের সিনে আমরা হর্ন টাউনের দৃশ্য দেখি। ওয়াপল সেখানে বাড়িঘর খাচ্ছে। যেহেতু সে মাঞ্চ ফ্রুট খেয়েছে, তাই সাধারণ খাবারে তার পেট ভরে না। সে বাড়ি খেতে খেতে বলছে, বাড়িটা তো খুব টেস্টি। এরপর ওয়াপল চিৎকার করে বলে, আমি খুব গ্রেট, আমি খুব অসাম। তোমরা কি জানো আমি কেন এত গ্রেট? তার একজন চাটুকার বলে, আপনি আমাদের রাজ্যের রাজা, তাই আপনি খুব গ্রেট। ওয়াপল বলে, হ্যাঁ ঠিক উত্তর দিয়েছিস, তোকে আমি একটা পুরস্কার দেব। এরপর সে বলে, ঠিক আছে, আমরা আমাদের ক্যাসেলের দিকে যাব। তখনই তার আরেকজন চামচা এসে খবর দেয়, স্ট্র হ্যাট লুফি আর তার পাইরেট বন্ধুরা আমাদের ক্যাসেলের দিকে যাচ্ছে। ওয়াপল বলে, ওরা ওখানে কেন যাচ্ছে? লোকটি বলে, আমরা শুনেছি ওদের সাথে একজন অসুস্থ মহিলা আছে আর তাকে চিকিৎসা করানোর জন্য ওরা আমাদের ক্যাসেলের দিকে যাচ্ছে। এই শুনে ওয়াপল প্রচণ্ড রেগে গিয়ে বলে, ওদের সাহস কি করে হলো আমার ক্যাসেলে যাওয়ার? আর ওই বুড়িরই বা সাহস কি করে হলো আমার ক্যাসেলকে নিজের বাড়ি হিসেবে ব্যবহার করার? আমি ওদের দুজনকেই চিবিয়ে খেয়ে ফেলবো। আর ঠিক তখনই ডালটন সেখানে এসে পৌঁছায় এবং ওয়াপলের ওপর এক ভয়ঙ্কর আক্রমণ করে তার বুক চিরে দেয়। সবাই বলে, দেখো ডালটন কত পাওয়ারফুল। ওয়াপল নিচে পড়ে গিয়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ডালটন বলে, আমি তোদের আজ শেষ করেই ছাড়বো, তোদের এই দেশ থেকে আমি তাড়িয়ে ছাড়বো। তখন ওয়াপলের অনুগত 20 জন ডাক্তার ছুটে আসে এবং 1 সেকেন্ডের মধ্যে ওয়াপলকে একদম ঠিক করে দেয়। ওয়াপল বলে, বাহ, তোমরা তো আমাকে একদম ঠিক করে দিয়েছো, আমার আর কোনো ব্যথাও হচ্ছে না, খুব ভালো। এরপর ওয়াপলের 2 চামচা বলে, ডল্টন, তোর সাহস কি করে হলো নিজের রাজাকে আঘাত করার? এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। তুই নিজের রাজাকে ধোঁকা দিয়েছিস, এর জন্য তোর মৃত্যুদণ্ড হবে। ডল্টন বলে, হ্যাঁ, তোর মতো রাজাকে দেখে আমার খুব ভালোই বোঝা যাচ্ছে এই দেশে কাউকে চিকিৎসা দেওয়া হয় না। আমাদের দেশটা চিকিৎসার জন্য বিখ্যাত ছিল, কিন্তু তুই সব ডাক্তারকে তাড়িয়ে দিয়েছিস, শুধু 20 জনকে নিজের ব্যক্তিগত লাভের জন্য কাসেলে রেখে দিয়েছিস। ওয়াপল বলে, তাতে কি হয়েছে? যদি কারোর শরীর খারাপ হয় তাহলে তাকে আমার সামনে এসে মাথা নত করতে হবে, তবেই সে চিকিৎসা পাবে আর বেঁচে থাকতে পারবে, না হলে সে মরবে। এইভাবেই তো একজন রাজাকে দেশ শাসন করা উচিত, ক্ষমতার জোরে। সবার মনে রাজার জন্য ভয় থাকা উচিত। ডল্টন বলে, তুই ভুল, আমি নিজের চোখে দেখেছি তুই কিভাবে মানুষকে অত্যাচার করেছিস, মেরেছিস, সেই হিসাবে আমিও পাপী তোদের মতো। এরপর সে শহরবাসীদের বলে, চলো আমরা সবাই এই গ্রাম, এই শহর, এই দ্বীপ ছেড়ে চলে যাই। ওয়াপল বলে, আমি কেন যাব? আমি কখনোই যাব না, কিন্তু তুই যাবি, মোড়ে উপরে যাবি। তখন শহরবাসীরা ডল্টনকে সাপোর্ট করে বলে, আপনি একমাত্র লোক যে সরকারে থেকেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনি কোনো পাপ করেননি। ওয়াপল বলে, হ্যাঁ, আমি বুঝতে পারছি এখন কি করতে হবে, এখন ডল্টনকে মরতে হবে। এই বলে সে তার সৈন্যদের ডল্টনকে মেরে ফেলার আদেশ দেয়। ডল্টন বলে, লাতোকে ভূত বাতো সে নহি মানতে। এরপর সে তার ডেভিল ফ্রুটের পাওয়ার ব্যবহার করে এবং একটি বাইসনের রূপ নেয়। সবাই অবাক হয়ে বলে, ডল্টনের কাছেও ডেভিল ফ্রুট পাওয়ার আছে। বাইসনের রূপে সে সমস্ত সৈন্যদের হারিয়ে দেয়। তখন আমরা দেখি বিভিন্ন শহর থেকে প্রচুর মানুষ ওয়াপলকে তাড়ানোর জন্য এগিয়ে আসছে। আর তখনই ওয়াপলের আরেকজন সঙ্গী যে তীর চালায়, সে সাধারণ মানুষের দিকে তীর ছুঁড়ে মারে। ডল্টন ছুটে গিয়ে সেই তীর নিজের শরীরে নিয়ে নেয়। শহরবাসীরা চিৎকার করে বলে, ডল্টন, আপনি কেন আমাদের বাঁচালেন? আমাদের মরতে দিতে পারতেন। ডল্টন তীরের আঘাতে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এরপরই মাটি কাঁপতে শুরু করে। সবাই ভাবে ভূমিকম্প হচ্ছে নাকি। পরের সিনে আমরা জোরোকে দেখি। সেই কনকনে ঠান্ডায় নিজের শার্ট খুলে বরফের ওপর এক্সারসাইজ করছিল, আর তখনই একটা অ্যাভালাঞ্চ এসে তাকে ভাসিয়ে নিয়ে যায়। পরের সিনে আমরা লুফি আর সানজিকে দেখি। অ্যাভালাঞ্চের কারণে তারা হাওয়ায় উড়ছিল। এরপর লুফি একটা কাঠের তক্তার ওপর বসে আর সানজিকেও পেছনে বসিয়ে নেয়। তারা বরফের ওপর স্কেটিং এর মতো করে এগোতে থাকে। সানজি বলে, ওই খরগোশগুলোকে যদি আমি একবার পাই তাহলে ওদের চাটনি বানিয়ে খাবো। আর তখনই আমরা দেখি চারদিক থেকে সেই খরগোশগুলো তাদের পিছু পিছু আসছে, আর তারা সবাই প্রফেশনালদের মতো বরফের ওপর স্কেটিং করছে। তারা লুফি আর সানজিকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু লুফি আর সানজি ডজ করতে থাকে। তারা দেখে সামনে একটা বিশাল বড় পাথর আছে। সানজি বলে, লুফি, যা কিছুই হয়ে যাক না কেন, তোর সাথে নামি আছে, তোকে নামিকে ভালোভাবে প্রোটেক্ট করতে হবে, ওর যেন কোনো আঘাত না লাগে। লুফি বলে, তোর জন্য এটা বলা খুব সোজা। তখন সানজি পেছনের খরগোশগুলোকে দেখে আর লুফি আর নামিকে একসাথে তুলে পেছন দিকে ছড়ে মারে। সানজি নিজে সেই পাথরের সাথে ধাক্কা খায় আর খরগোশগুলো তার
তার সাথে ধাক্কা খায়। লুফি পেছনে গিয়ে কোনো ক্রমে একটা পাথর ধরে ফেলে। সানজি আর খরগোশগুলো বরফের স্রোতে ভেসে যেতে থাকে। লুফি হাত বাড়িয়ে সানজিকে ধরার চেষ্টা করে, কিন্তু পারে না, শুধু তার হাতে গ্লাভসটা আসে। লুফি চিৎকার করে বলে, তুই এরকম কেন করলি সানজি? পরের সিনে আমরা দেখি ভিভি আর উসোপো একটা অ্যাভালাঞ্চের তারা খেয়ে পালাচ্ছে। পরের সিনে আমরা হর্ন ভিলেজের দৃশ্য দেখি। সেখানকার লোক এবং ওয়াপলের লোকেরা দেখে যে একটা বিশাল অ্যাভালাঞ্চ আসছে। ওয়াপল তার পোষা প্রাণীর ওপর বসে তার দুই প্রিয় চামচাকে নিয়ে পালানোর চেষ্টা করে। তার বিশ্বস্ত ডাক্তাররা তাকে বাঁচানোর জন্য অনুরোধ করে, কিন্তু ওয়াপল তাদের দিকে ফিরেও তাকায় না। কিন্তু অ্যাভালাঞ্চ তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। অ্যাভালাঞ্চ থেমে যাওয়ার 15 মিনিট পরের দৃশ্য দেখানো হয়। আমরা লুফি আর নামিকে দেখি। লুফি খুব কষ্টে সেই পাথরের ওপর ওঠে, নামিকে শুইয়ে দেয় আর নিজের কোটটাও নামিকে দিয়ে দেয়। সে বলে, নামি তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, আমি সানজিকে নিয়ে আসছি, তারপর আমরা দুজনে একসাথে ওই পাহাড়ের ওপর চড়ব, আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো। এই বলে লুফি সানজিকে বাঁচাতে চলে যায়। পরের সিনে আমরা ওয়াপলকে দেখি। সে বরফ খেতে খেতে উপরে উঠে আসে, তার সাথে তার দুই চামচাও বেঁচে যায়। ওয়াপল বলে, আমি জানি এই অ্যাভালান্স কিভাবে শুরু হয়েছে। ওরা আমাদের পাহাড়ের মাথায় পৌঁছে লাফালাফি করে এই অ্যাভালান্স শুরু করেছে। আমি ওদের ছাড়বো না, আমি আমার ক্যাসেলের দিকে যাচ্ছি, আমি ওদের মেরে ফেলবো। এই সিনটা এখানেই কাট হয়। পরের সিনে আমরা একটা ছোট খরগোশকে দেখি। সে তার মাকে বরফের ভেতর থেকে বের করার চেষ্টা করছে, কিন্তু তার মায়ের শুধু একটা হাতই বরফের উপরে আছে, বাকি শরীরটা বরফের নিচে। ছোট খরগোশটা হাত দিয়ে বরফ খোঁড়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার হাত থেকে রক্ত বেরোচ্ছে আর সে খুব কাঁদছে। আর তখনই আমরা দেখি লুফি সেখানে আসছে। তার এক হাতে সানজি আর এক হাতে নামি। সে সেই ছোট খরগোশের সামনে আসে। খরগোশটা ভাবে লুফি হয়তো তাকে মারতে এসেছে, তাই সে তার মাকে বাঁচানোর জন্য লুফির সামনে রুখে দাঁড়ায়। লুফি তাকে দেখে তার মায়ের দিকে তাকায় এবং বুঝতে পারে যে খরগোশটি তার মাকে বাঁচানোর চেষ্টা করছে, অর্থাৎ সে তার মাকে রক্ষা করতে চায়। এরপর লুফি তার মাকে বরফের ভেতর থেকে বের করতে সাহায্য করে। খরগোশটি তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে লুফিকে সম্মান জানায়। এরপর আমরা দেখি খরগোশগুলো তাদের পিঠে লুফি, সানজি আর নামিকে নিয়ে পাহাড়ের ওপরের দিকে দৌড়াতে শুরু করে। লুফি খুব কষ্টে এক হাতে সানজি আর এক হাতে নামিকে নিয়ে পাহাড় চড়ার চেষ্টা করছে, আর তখনই তার সামনে ওয়াপল এসে দাঁড়ায় আর বলে, আমি তোকে মেরে ফেলবো। লুফিও খুব রেগে যায়, আর এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে লুফি তার দুই সঙ্গী নামি আর সানজিকে নিজের কাঁধে করে ক্যাসেলের দিকে নিয়ে যাচ্ছিল, কারণ তারা দুজনেই তখন অজ্ঞান ছিল। ঠিক তখনই ওয়াপল তার দুই সঙ্গী চেস আর কুরোমারিমোকে নিয়ে লুফির সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, তোর সাহস কি করে হলো আমার সাথে এমনটা করার? তোর জন্য আমার প্রাণ যেতে পারত, তাও আবার দুবার। এরপর ওয়াপলের নজর লুফির কাঁধে থাকা নামি আর সানজির ওপর পড়ে। সে ব্যঙ্গ করে বলে, তোর সঙ্গীরা তো প্রায় মরেই গেছে, শুধু শুধু ওদের বোঝা বয়ে বাড়াচ্ছিস কেন? কিন্তু লুফি তাকে পুরোপুরি ইগনোর করে সামনে এগিয়ে যেতে থাকে। লুফির এই আচরণ দেখে ওয়াপল রেগে যায় এবং চেসকে আদেশ দেয়, চেস, এক্ষুনি একটা নতুন আইন লেখ, আমার মাথায় এই মাত্র এলো। আজ থেকে যে কিংকে অগ্রাহ্য বা ইগনোর করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর সবার আগে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। ওই স্ট্র হ্যাটের আগে ওর ওই মরা সঙ্গীদের শেষ করে দে, কারণ ওরাই আমাকে সবচেয়ে বেশি ইগনোর করেছে। আর রাজার কথা শোনা মাত্রই চেস আর কুরোমারিমো ঝাঁপিয়ে পড়ে সানজি আর নামির ওপর। কুরোমারিমো তার অস্ত্র দিয়ে সানজির মাথায় আঘাত করতে যাচ্ছিল, কিন্তু লুফি কোনো মতে তাকে বাঁচিয়ে নেয়। লুফির তখন মনে পড়ে যে সে এখন লড়াই করতে পারবে না, কারণ তাতে নামির আরও ক্ষতি হতে পারে। তাই লুফি সেখান থেকে পালাতে শুরু করে আর চিৎকার করে বলে, তোরা এর জন্য পস্তাবি। লুফিকে এভাবে পালাতে দেখে চেস তাকে কাপুরুষ বলে পিছন থেকে তীর ছুটতে থাকে। লুফি কোনো মতে সেই তীরগুলো থেকে বাঁচতে বাঁচতে সানজি আর নামিকে নিয়ে দৌড়াতে থাকে। ওয়াপল তখন বলে, সে জানে না এই বরফের রাজ্যে কিভাবে লড়াই করতে হয়। এই বলে তারা হঠাৎ করে বরফের মধ্যে অদৃশ্য হয়ে যায়। লুফি পেছনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। সে অবাক হয়ে যায়, আসলে তারা বরফের আড়ালে লুকিয়ে লুফির ওপর হামলা করে। আর ঠিক যখনই চেস আর কুরোমারিমো আবার তাদের ওপর অ্যাট্যাক করতে যাবে, তখনই একদল ল্যাপাহান্স বা বরফের দেশের খরগোশ এসে তাদের বাঁচিয়ে নেয়। এই ল্যাপাহান্সগুলো আসলে তারাই ছিল যাদেরকে লুফি কিছুক্ষণ আগে সাহায্য করেছিল। ছোট্ট বাচ্চা ল্যাপাহানটা তার বাবা মা আর বাকি বন্ধুদের নিয়ে লুফিকে সাহায্য করতে চলে আসে। এই সুযোগে লুফি সেখান থেকে নামি আর সানজিকে নিয়ে ক্যাসেলের দিকে এগিয়ে যায়, আর বাকি ল্যাপাহান্সগুলো ওয়াপল আর তার সঙ্গীদের ওপর হামলা করে দেয়। অন্যদিকে বরফের ঝড় বেড়েই চলেছিল, যার ফলে লুফির অবস্থা আরও খারাপ হচ্ছিল। অবশেষে সে এমন এক জায়গায় পৌঁছায় যেখান থেকে ক্যাসেল পর্যন্ত যাওয়ার রাস্তাটা একদম খাড়া উপরের দিকে। লুফি নিজেকে প্রস্তুত করে, নামিকে নিজের পিঠে শক্ত করে বেঁধে নেয় আর সানজিকে নিজের মুখে কামড়ে ধরে। এরপর সে তার খালি হাত আর খালি পায়ে ওই বরফের পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করে।
অন্যদিকে আমরা দেখতে পাই ভিভি বরফের ভেতর থেকে কোনো মতে বাইরে বেরিয়ে আসে। সে ইউসফকে খুঁজতে থাকে আর হঠাৎ তার চোখের সামনে ইউসফের লম্বা নাকটা ভেসে ওঠে। সে নাক ধরে টেনে ইউসফকে বাইরে বের করে আনে, কিন্তু ইউসফ তখন প্রায় মরার মতো অবস্থায় ছিল আর আবোল তাবোল বকছিল। ভিভি তাকে সজাগ করার জন্য সপাটে কয়েকটা থাপ্পড় মারে, যার ফলে ইউসফের মুখটা ফুলে ঢোল হয়ে যায়। ইউসফ জ্ঞান ফেরার পর বলে, মনে হচ্ছে মৃত্যুকে ছুঁয়ে এলাম, কিন্তু আমার মুখটা একটু ভারী লাগছে কেন? ভিভি উত্তর দেয়, না না, ওটা বরফের জন্য হয়তো। ঠিক তখনই তাদের পাশ থেকে বরফ সরিয়ে জড়ো বেরিয়ে আসে আর বলতে থাকে, আমারও মনে হলো আমি যেন কোনো সুন্দর বাগানে চলে এসেছি, একটা নদীও দেখতে পেলাম। আসলে জড়োর সাথেও একই ঘটনা ঘটেছিল। জড়ো তখন ভিভিকে জিজ্ঞেস করে, ভিভি তুমি এখানে কি করছো আর তোমার সাথে এটা কে? ইউসফ রেগে গিয়ে বলে, আরে বোকা, আমি ইউসফ, আমাদের বরং তোমাকে জিজ্ঞেস করা উচিত যে তুই এখানে কি করছো। অন্যদিকে লাফ্যান্সগুলো ওয়াপলের সৈন্যদের কাছে হেরে যায়। ওয়াপল বলে, ভাবতেও পারিনি যে এই সামান্য খরগোশদের হারানোর জন্য আমাকে আমার পুরো শক্তি ব্যবহার করতে হবে। সিন কাট হয়ে আবার লুফিকে দেখানো হয়, যে তখনও পাহাড়ে চড়ছিল, তার হাত পা বেয়ে রক্ত পড়ছিল। যন্ত্রণায় চিৎকার করতে গিয়ে তার মুখ থেকে সানজি প্রায় নিচে পড়ে গিয়েছিল, কিন্তু লুফি তার ঘাড় লম্বা করে কোনো মতে সানজিকে আবার ধরে ফেলে। তার অবস্থা তখন খুবই খারাপ ছিল। এদিকে জড়ো তার গল্প শোনায় যে সে কিভাবে ট্রেনিং করতে করতে এখানে এসে বরফের ঝড়ে আটকে গিয়েছিল। ইউসফ তাকে বোকা বলে তার জ্যাকেটটা চায়, কিন্তু জড়ো দিতে অস্বীকার করে। তারা বিগ হন্ট ভিলেজে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখে যে ওয়াপলের সৈন্যরা গ্রামবাসীদের আটকে রেখেছে। গ্রামবাসীরা ডাল্টনকে খুঁজছিল, কিন্তু সৈন্যরা বলছিল যে ডাল্টন মারা গেছে। তারা গ্রামবাসীদের ডাল্টনের দেহ বের করতে দিচ্ছিল না। জোরো পেছন থেকে এসে এক সৈন্যকে জিজ্ঞেস করে যে এখানে কি হচ্ছে, কিন্তু ওই সৈন্যটি জোরোর পোশাক দেখে ভয় পেয়ে যায়। ঠিক তখনই জোরো বুঝতে পারে যে এরা ওয়াপলেরই লোক, আর এক মুহূর্ত দেরি না করে জোরো গিয়ে তাদের লিডারের মুখে সজোর এক ঘুষি মারে এবং তার কোটটা কেড়ে নিয়ে পড়ে নেয় আর বলে, অবশেষে শান্তি পেলাম। বাকি সৈন্যরা জোরোকে চিনে ফেলে এবং তাকে আক্রমণ করার জন্য তরোয়াল বের করতে যায়, কিন্তু তারা দেখে তাদের তরোয়াল গায়েব। জোরো বলে, এগুলো খুঁজছিস নাকি? আসলে জোরো আগেই তাদের 3 জনের তরোয়াল কেড়ে নিয়েছিল। এরপর জোরো তার বিখ্যাত 3 সোয়ার্ড স্টাইল ব্যবহার করে এক ঝটকায় সবাইকে হারিয়ে দেয় আর বলে, তোরা হচ্ছিস সেই মেঘ যারা শুধু গর্জন করে, বর্ষণ করে না। ইউসফ তখন ভাব নিয়ে বলে, সাবাস জোরো, ঠিক যেমনটা আমি বলেছিলাম তুই তেমনই করেছিস। কিন্তু গ্রামবাসীরা ইউসফকে পাত্তা না দিয়ে ডল্টনকে খুঁজতে লেগে যায়। সিন কাট হয়ে আবার লুফির কাছে ফেলে, যার অবস্থা তখন খুবই খারাপ। তার আঙুলগুলো থেকে রক্ত ঝরছে, পুরো শরীর ঠান্ডায় জমে গেছে, কিন্তু সে থামেনি। মনের জোরে সে উপরে উঠতেই থাকে আর অবশেষে সে ক্যাসেলের সামনে পৌঁছে যায়। কিন্তু পৌঁছানোর সাথে সাথেই তার সব শক্তি শেষ হয়ে যায় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। লুফি অজ্ঞান হয়ে পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ডক্টর কুরেহার পোষা প্রাণী চপার এসে তাদের 3 জনকে বাঁচিয়ে নেয়। এরপর তাদের চিকিৎসা শুরু হয়। কিছুক্ষণ পর নামের জ্ঞান ফেরে। সে চোখ খুলে দেখে একটা অদ্ভুত দেখতে প্রাণী তার জন্য ঔষধ তৈরি করছে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? কিন্তু চপার একজন মানুষকে দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। আর কে এই চপার? এই চপারের সম্পর্কে জানতে চাইলে আমার শর্ট ভিডিওগুলোকে ফলো করতে পারেন। সেখানে আমি ওয়ান পিসের সমস্ত ক্যারেক্টার এবং তাদের ডেভিল ফ্রুট নিয়ে কথা বলে। এর পরের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই রেইনডিয়ার অর্থাৎ চপার তার ওষুধ বানানো শেষ করে, আর ঠিক তখনই নামি তাকে জিজ্ঞেস করে, তুমি কি জিনিস? এই কথা শুনে চপার রেগে কি বলে, শাট আপ হিউম্যান, তোমার শরীর কি এখন ঠিক আছে? এই কথা শুনে নামি অবাক হয়ে যায় আর বলে, ও গড, একটা রেইনডিয়ার কথা বলছে। নামিকে ভয় পেতে দেখে চপার আরও বেশি ভয় পেয়ে যায় আর দৌড়ে পালাতে গিয়ে জিনিসপত্রের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। আর তখনই সেখানে ডক্টর কুরেহা আসেন। তিনি নামিকে দেখে বলেন, তোমার জ্বর তো এখন অনেকটা কম, 98 ডিগ্রি, ঠিক আছে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। নামি তখন জিজ্ঞেস করে, আপনি কে? উত্তরে ডক্টর বলেন, আমার নাম ডক্টর কুরেহা, তুমি আমাকে ডক্টরিন বলেও ডাকতে পারো। নামি জানতে চায় সে কোথায় আছে। তখন ডক্টরিন জানান যে সে ড্রাম কিংডমের ড্রাম মাউন্টেনের কাসেলে আছে। এই কথা শুনে নামি কিছুটা ঘাবড়ে যায় আর তার 2 সঙ্গীর কথা জিজ্ঞেস করে। ডক্টরিন মজা করে বলেন, ওরা তো পাশের ঘরে ঘোড়া বিক্রি করে ঘুমাচ্ছে। এরপর তিনি নামির কাছে এসে তার পেটের ওপরে একটা দাগ দেখিয়ে বলেন, এই দাগটাই তোমার জ্বরের কারণ। এই জ্বরটা কেস্টিয়া নামের এক ধরনের পোকার কামড়ে হয়। কামড়ানোর 5 দিনের মধ্যে মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যায়। জ্বর 106 ডিগ্রির ওপরে চলে যায়। ভাগ্যিস আমার কাছে এর একটা অ্যান্টিডোট রাখা ছিল, যা এখন কাজে লেগেছে।
নামির তখন লিটল গার্ডেনের কথা মনে পড়ে, যেখানে মিস্টার 3 এর কারণে তাকে জামা কাপড় ছাড়াই ঘুরতে হয়েছিল। ডক্টরিন জানান যে এই রোগ সারতে সাধারণত 10 দিন লাগে, কিন্তু তার ওষুধে নামি 2-3 দিনেই সুস্থ হয়ে যাবে। কিন্তু নামি বলে যে তাকে খুব তাড়াতাড়ি অ্যালাবাস্টা যেতে হবে। এই কথা শুনে ডক্টর কুরেহা রেগে যান। তিনি নামির গলায় একটা ছুরি ধরে রাগী কণ্ঠে বলেন, দেখো মেয়ে, আমার কাছে যে রোগী আসে সে হয় পুরোপুরি সুস্থ হয়ে ফেরে অথবা মরে যায়। আমি আধাআধি চিকিৎসার কাজ করি না। এই বলে তিনি ভয়ঙ্করভাবে হাসতে থাকেন। এরপর সিন কাট হয়ে আমরা চপারকে দেখতে পাই যে লুফি আর সানজির সেবা করছিল, তাদের ক্ষতস্থানে নতুন করে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছিল। আর তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে ডক্টরিন বিশ্বাসই করতে পারছিলেন না যে লুফি তার 2 সঙ্গীকে নিয়ে 5000 মিটারেরও বেশি উঁচু এই বরফের পাহাড় খালি হাতে বেয়ে উঠেছে। চপার বলে যে সে নিজের চোখে এটা দেখেছে। ডক্টরিন তখন তাদের অবস্থা দেখেন। লুফির পুরো শরীর বরফে জমে গিয়েছিল, সানজির অনেক হাড় ভেঙে গিয়েছিল, কিন্তু সবচেয়ে খারাপ অবস্থা ছিল নামির। ঠিক তখনই লুফি তার শেষ শক্তিটুকু দিয়ে ডক্টরিনের হাত ধরে বলে, ওরা আমার বন্ধু। এই বলে সে অজ্ঞান হয়ে যায়। লুফির এই কথাটা চপারের মনে গভীর ছাপ ফেলেছিল। ফ্ল্যাশব্যাক শেষ হয়, বর্তমানে লুফির জ্ঞান ফেরে, আর চোখ খুলেই সে বলে, আমার খুব খিদে পেয়েছে। আর তার প্রথম নজর পড়ে চপারের উপর। লুফি চিৎকার করে ওঠে, মিট! এটা শুনে চপার ভয় পেয়ে পালিয়ে যেতে থাকে। ঠিক তখনই সানজি জেগে ওঠে আর চপারকে ধরে বলে, যদি এই মাংসটা 3 ঘন্টা ধরে রান্না করা যায় তাহলে খেতে খুব টেস্টি হবে। এরপর যা শুরু হলো সে এক দেখার মতো দৃশ্য। লুফি আর সানজি দুজনেই চপারকে খাওয়ার জন্য তার পেছনে দৌড়াতে থাকে। লুফি তো তাকে কাঁচাই খেতে চাইছিল, আর সানজি বলছিল, দাঁড়া, আমি রান্না করে দিচ্ছি, দারুণ মজা হবে। বেচারা চপার আমাকে বাঁচাও বলে চিৎকার করতে করতে পুরো ক্যাসেল জুড়ে দৌড়াচ্ছিল। তারা দৌড়াতে দৌড়াতে নামির ঘরের সামনে দিয়ে যায়। লুফি এক মুহূর্তের জন্য থেমে নামিকে সুস্থ দেখে খুব খুশি হয়। সানজিও বলে, সানজি সোয়ান, আমি তোমার জন্য এক্ষুনি দারুণ খাবার বানিয়ে আনছি। কিন্তু পরক্ষণেই তারা আবার চপারের পেছনে দৌড়ানো শুরু করে। নামি তখন ডক্টর কুরেহাকে জিজ্ঞেস করে, এই ব্লু নোজ রেইনডিয়ারটা আসলে কে? ডক্টরিন জানান যে চপার আসলে একটা সাধারণ রেইনডিয়ার, যে ভুল করে হিউম্যান ডেভিল ফ্রুট খেয়ে ফেলেছিল। এর ফলে সে মানুষের মতো কথা বলতে আর চিন্তা করতে পারে। তিনি আরও বলেন যে তিনি তার সমস্ত মেডিকেল জ্ঞান চপারকে শিখিয়েছেন। অন্যদিকে লুফি আর সানজির হাত থেকে বাঁচতে চপার হঠাৎই তার আকার পরিবর্তন করে ফেলে। সে একটা বিশাল আকৃতি ধারণ করে লুফি আর সানজিকে এক ঘায়ে দূরে ছিটকে দেয় আর চিৎকার করে বলে, আমি কোনো খাবার নই। সিন কাট হয়ে আমরা ওয়াপল আর তার লোকেদের দেখতে পাই। তারা ক্যাসেলের কাছাকাছি পৌঁছে গেছে, আর ওয়াপল বলছে, আমি ওই স্ট্রহ্যাট লুফিকে চিবিয়ে খাবো। অন্যদিকে বিঘন ভিলেজে উসপ, ভিভি আর গ্রামবাসীরা মিলে বরফের নিচ থেকে ডাল্টনকে খুঁজে বের করে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। তার হার্টবিট প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে লুফি আবার ডক্টর কুরেহাকে তাদের ক্রুতে যোগ দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু ডক্টরিন তাকে বুড়ি বলার জন্য রেগে গিয়ে দুঘা লাগিয়ে দেন। তিনি বলেন, আমার বয়স মাত্র 130 বছর, আমি এখনো বুড়ি হইনি। সানজি তাকে ইনক্রেডিবল ওল্ড লেডি বললে সে সানজিকেও মারে। আর এই পুরো ঘটনাটা চপার লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু এমনভাবে লুকোচ্ছিল যে তার পুরো শরীরটাই দেখা যাচ্ছিল। লুফি আর সানজি তাকে দেখে ফেলতেই আবার তার পেছনে দৌড়ানো শুরু করে। এবার ডক্টর কুরেহাও রেগে গিয়ে তাদের 3 জনের পেছনে দৌড়াতে থাকেন আর বলেন, ওকে খাওয়ার আগে আমি তোদের 2 জনকে খাবো। নামি বেচারি এইসব দেখে ভাবে, আমার শুধু একটু শান্তিতে ঘুমাতে ইচ্ছে করত। ঘরের দরজা খোলা থাকায় ঠান্ডা বাতাস আসছিল, তাই নামি দরজাটা বন্ধ করতে যায়, কিন্তু চপার এসে তাকে আটকায় আর বলে, এইভাবে বিছানা থেকে নেমো না, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। নামি তাকে ধন্যবাদ জানায়, আর ধন্যবাদ শুনেই চপার লজ্জা পেয়ে যায় আর রেগে যাওয়ার ভান করে বলে, শাট আপ হিউম্যান, আমার কোনো মানুষের কাছ থেকে ধন্যবাদ শোনার দরকার নেই। কিন্তু তার খুশি ভাবটা সে লুকাতে পারছিল না। নামি বুঝতে পারে যে ওপরে ওপরে রাগ দেখালেও সে আসলে মন থেকে অনেক ভালো। এর পরের সিনে ডক্টরিন নামিকে চপারের অতীত সম্পর্কে বলেন। চপার জন্ম থেকেই তার নীল নাকের কারণে নিজের রেইনডিয়ারদের দল থেকে বিতাড়িত হয়েছিল। এরপর ডেভিল ফ্রুট খাওয়ার পর সে মানুষের গ্রামে বন্ধুত্ব পড়তে গিয়েছিল, কিন্তু মানুষরা তাকে মনস্টার ভেবে গুলি করে তাড়িয়ে দেয়। তখন থেকেই সে একা। ডক্টরিন বলেন, সে না মানুষ না রেইনডিয়ার, তোমরা কি পারবে ওর মনের ক্ষতটা সারাতে? অন্যদিকে লুফি আর সানজি ঘুরতে ঘুরতে ক্যাসেলের একটা বড় খোলা দরজা দেখতে পায়, যেখান থেকে ঠান্ডা বাতাস আসছিল। তারা দরজাটা বন্ধ করতে গেলেই চপার এসে তাদের আটকায় আর রেগে গিয়ে নিজের আকার পরিবর্তন করে তাদের ওপর হামলা করে। সানজি তখন ভালো করে লক্ষ্য করে দেখতে পায় যে দরজার ওপরে কয়েকটা বরফের পাখির বাসা রয়েছে। দরজা বন্ধ করলে বাসাগুলো ভেঙে পড়ে যায়। তারা বুঝতে পারে কেন চপার দরজাটা বন্ধ করতে দিচ্ছিল না। লুফি আর সানজি তখন হঠাৎ উপলব্ধি করে যে চপার কথা বলতে পারে এবং নিজের রূপও বদলাতে পারে। তারা দুজনেই একসাথে চিৎকার করে বলে, তার মানেও একটা মনস্টার। দূর থেকে চপার এই কথাটা শুনে খুব কষ্ট পায়, কারণ সবাই তাকে এটাই বলে এসছে। কিন্তু লুফি আর সানজির বলার ধরনটা ছিল একদম অন্যরকম। লুফি বলে, তার মানেও একটা মনস্টার,
সানজি বলে যে নিজের রূপ আর আওয়াজ বদলাতে পারে। লুফি উত্তেজিত হয়ে বলে এই মনস্টারটা তো দারুণ ইন্টারেস্টিং, সানজি চলো আমরা এই মনস্টারটাকেই আমাদের ক্রুতে জয়েন করাই। আর এই অসাধারণ প্রস্তাবের সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এর পরের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই চপার তার ঘরে বসে ওষুধ নিয়ে গবেষণা করছে। ঠিক তখনই লুফি সেখানে চলে আসে। লুফিকে দেখে চপার এতটাই ভয় পেয়ে যায় যে তার হাত থেকে সব যন্ত্রপাতি প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু সে কোনো মতে সেগুলো সামলে নেয়। লুফি সোজা চপারের কাছে গিয়ে তাকে কাতুকুতু দিতে শুরু করে আর বলে এটা থেকে কিভাবে বাঁচবি। চপার বিরক্ত হয়ে বলে থাম, অনেক হয়েছে। লুফি তখন তাকে জিজ্ঞেস করে তুই আমার বন্ধু হবি না? আমার বন্ধু হয়ে যা, তারপর আমার পাইরেট ক্রুতে যোগ দিবি। আমার বাকি বন্ধুরা তোকে দেখলে খুব খুশি হবে। কিন্তু চপার না বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। লুফিও তার পেছন পেছন দৌড়াতে থাকে। এরপরে সিনে সানজি নামির জন্য খাবার নিয়ে আসে। সেখানে ডক্টর কুরেহা এসে বলেন তুই আমার অনুমতি ছাড়া আমার রান্নাঘর ব্যবহার করছিস। সানজি উত্তরে বলে ম্যাডাম আমি আপনার জন্য খাবার বানিয়েছি, ওখানে রাখা আছে, খেয়ে নিন। এই কথা শুনে ডক্টর কুরেহা রেগে গিয়ে সানজিকে এক ঘা লাগিয়ে দেন আর বলেন আমি ম্যাডাম নই, আমি এখনো অনেক ইয়াং। ঠিক তখনই চপার দৌড়ে দৌড়ে সেখানে আসে আর বলে ডক্টরিন প্লিজ আমাকে বাঁচাও। তার পেছনে লুফিও চলে আসে। চপার বলে আমি তো কখনো বলিনি যে আমি তোমাদের দলে যোগ দেব। নামি তখন মজা করে বলে ও তো আমাদের দলে যোগ দিতেই যাচ্ছে। লুফিও বলে হ্যাঁ ও আমাদের ক্রুতে জয়েন করছে। চপার আবার না বলে আমি কখনো পাইরেট হব না বলে দৌড়ে পালিয়ে যায়। লুফিও তার পেছন পেছন যায়। ডক্টর কুরেহা তখন বলেন তোমাদের ক্যাপ্টেন তো খুব সহজ সরল, চপারের অতীত না জেনেই সে ওকে নিজের বন্ধু মনে করছে। এরপর তিনি নামি আর সানজিকে চপারের অতীত কাহিনী শোনাতে শুরু করেন। ডক্টর কুরেহা বলেন ডক্টর হিলিলুক নামে একজন ব্যক্তিই প্রথম ছিল যার কাছে চপার নিজের মনের কথা খুলে বলেছিল। ডক্টর হিলিলুক আসলে একজন কোয়াক ডক্টর ছিলেন যার কাছে কোনো সার্টিফিকেট ছিল না, কিন্তু তিনি মানুষের সাহায্য করতে চাইতেন। তিনিই প্রথম চপারকে একটা নাম দেন এবং তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কিং ওয়াপোলের সৈন্যরা ডাক্তার হিলিলুককে খুঁজছে, কারণ ওয়াপোল দেশের সব ডাক্তারকে তার অধীনে কাজ করার আদেশ দিয়েছিল, কিন্তু ডক্টর হিলিলুক তা মানেননি। একদিন ডক্টর হিলিলুক একটা পাহাড়ে আহত অবস্থায় চপারকে খুঁজে পান। চপার প্রথমে তাকে ভয় পেয়ে আক্রমণ করে, কারণ সে ভেবেছিল হিলিলুক তাকে মারতে এসেছে। কিন্তু ডক্টর হিলিলুক তার সব পোশাক খুলে ফেলে, বন্দুক ফেলে দিয়ে প্রমাণ করেন যে তিনি নিরস্ত্র এবং চপারের কোনো ক্ষতি করতে চান না। এরপর হিলিলুক চপারকে তার বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করেন। জ্ঞান ফেরার পর চপার দেখে তার সামনে রুটি আর দুধ রাখা। সে খেতে খেতে কেঁদে ফেলে। 3 দিন পর চপার প্রথমবার কথা বলে। সে বলে যে সে মানুষের সাথে কথা বলতে ভয় পায়, কারণ তারা তাকে মনস্টার বলে গুলি করে। হিলিলুক তাকে বোঝান যে হ্যাঁ তুমি একটু আলাদা, কিন্তু তাতে কি হয়েছে, আমিও তো কথা বলতে পারি। হিলিলুক চপারকে চপার নামটা দেন, কারণ তার শিংগুলো গাছ কাটার জন্য খুব কার্যকরী ছিল। সেদিন থেকেই তারা একসাথে থাকতে শুরু করে। হিলিলুক চপারকে শিখিয়েছিলেন যে মানুষেরা যতই কষ্ট দিক না কেন, একজন ডাক্তার হিসেবে তাদের দায়িত্ব হলো সবার চিকিৎসা করা। তারা দুজন মিলে গ্রামের অসুস্থ মানুষদের চিকিৎসা করতে যেত, কিন্তু গ্রামের লোকেরা হিলিলুককে খারাপ ডাক্তার বলে তাড়িয়ে দিত। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন হিলিলুক চপারকে একটা টুপি উপহার দেন, যেটা চপারের খুব পছন্দ হয়। হিলুলুক চপারকে একটা গল্প শোনান। এক চোরের এক দুরারোগ্য ব্যাধি হয়েছিল, সব ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল, কিন্তু একদিন সে বরফের পাহাড়ে চেরি ব্লসম ফুটতে দেখে এবং অলৌকিকভাবে সুস্থ হয়ে যায়। হিলুলুক বলেন চপার পৃথিবীতে এমন কোনো রোগ নেই যার নিরাময় সম্ভব নয়। আমি এমন একটা ওষুধ তৈরি করব যা এই দেশের সব মানুষের মনকে সুস্থ করে দেবে। তিনি বলেন যে তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত একজন পাইরেটের মতোই লড়াই করে যাবেন। সিন কাট হয়ে বর্তমানে ফেরে। চপার একটা স্টোর রুমে লুকিয়েছিল। লুফি তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে আর আপেল খেতে শুরু করে। চপার তখন হিলুলুকের কথাগুলো ভাবতে থাকে। হিলুলুক বলেছিলেন চপার তুমি একদিন সমুদ্রে যেও, সেখানে অনেক নতুন বন্ধু পাবে আর তোমার জীবনটা পূর্ণ হবে। এরপর ডক্টর কুরেহা তার গল্প বলা চালিয়ে যান। তাদের এই সুখের মুহূর্তগুলো বেশি দিন টেকেনি। 1 বছর পর যখন চপারের ক্ষত পুরোপুরি সেরে যায়, তখন হিলুলুক তাকে বাড়ি থেকে বের করে দেন। তিনি বলেন আমি তোমাকে পছন্দ করি না, এখান থেকে চলে যাও। বেচারা চপার বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে প্লিজ আমাকে থাকতে দাও, আমি তোমার সব কাজ করে দেব। কিন্তু হিলুলুক তাকে বন্দুক দেখিয়ে তাড়িয়ে দেন। চপার কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। নামি আর সানজি জিজ্ঞেস করে কিন্তু উনি এমনটা কেন করলেন? ডক্টর কুরেহা বলেন কারণ ডক্টর হিলুলুকের একটা ভয়ঙ্কর রোগ হয়েছিল আর তিনি আর মাত্র 10 দিনের মধ্যেই মারা যেতেন। তিনি চাননি যে চপার তাকে এভাবে মরতে দেখুক। হিলুলুক তার 30 বছরের গবেষণাকে সফল করার জন্য দিন রাত এক করে কাজ করতে থাকেন, যাতে তিনি এই বরফের দেশে চেরি ব্লসম ফুটিয়ে সবার মনকে সুস্থ করে তুলতে পারেন। আর এই অসাধারণ দৃশ্যটির সাথেই আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আনটিল দেন দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।